শ্রবণার ঘুম জড়ানো কণ্ঠ আর ধারালো নিঃশ্বাসের শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগল শীতুলের কানে, বুকে, সমস্ত শরীরে। শিহরিত হয়ে শীতুল বলল, তুমি এমন কেন? আমার সাথেই কেন এমন করছ? শ্রবণা অবাক হয়ে জানতে চাইল, আমি আবার কি করলাম? শীতুল বলল, না কিছু না। সরি তোমার ঘুম ভাঙানোর জন্য। হুম হুম বলার পর চুপ করে রইল শ্রবণা। শীতুল বলার মতো কিছু খুঁজে পেল না, কিন্তু খুব করে শ্রবণার কথা শুনতে ইচ্ছে করছিল। এমন কেন হচ্ছে কে জানে। মন কেমনের অনুভূতিগুলো বোঝা বড় কঠিন। একদিকে শ্যামলতার জন্য দুশ্চিন্তা, অন্যদিকে শ্রবণার কাছে আসতে চাওয়া, দুটো মিলিয়ে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছে। শীতুল অন্যরকম একটা ঘোরের মাঝে চলে যাচ্ছে, যার দিক কিংবা ইশারা কিছুই বোধগম্য হচ্ছে না। শ্রবণার আরেকটা ধারালো নিঃশ্বাসের শব্দে শীতুল বাস্তবতায় ফিরে এসে বলল, প্লিজ শ্রবণা, প্লিজ। কি? ভালো থেকো, বাই। সাথে সাথেই ফোন কেটে দিল শীতুল। শ্রবণার চোখ ফেটে জল বেরিয়ে এলো। নিঃশব্দে সেই জল মুছল শ্রবণা। এ কান্নার কারণ, অর্থ, সমাধান কেউ জানে না। কিন্তু তিনটারই একটাই উত্তর শীতুল। বুকের বোবা কান্না অশ্রু হয়ে নীরবে গড়িয়ে পড়তে লাগল। আর কিচ্ছু তো করার নেই। কত রাত এভাবে কেঁদেছে নিজেও জানে না শ্রবণা। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে একবারও কথা হয়নি শীতুলের সাথে। কেউ কাউকে একবারও ফোন করেনি। শ্রবণার বুক ফাটলেও এ দহন কেউ দেখেনি। সারাদিন ফোন দূরে ফেলে রেখে নিজের মতো সময় কাটাচ্ছিল শ্রবণা। কয়েকদিন প্রচণ্ড কষ্ট হলেও ধীরে ধীরে রাতগুলোতে যন্ত্রণা কমে আসতে শুরু করেছে। গত কয়েকটা রাত একটুও ঘুমাতে পারেনি শ্রবণা। এমনকি খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারেনি। একা থাকার দরুন কেউ জোর করে খাওয়ানোর মতো ছিল না। 15 কয়েকদিন পর আজ বাইরে বের হয়েছে শ্রবণা। বাজার করতে হবে। আপনমনে হাঁটছিল ফুটপাত ধরে। হঠাৎ কেউ একজন শ্রবণার নাম ধরে ডাকল। পিছন ফিরে ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করল শ্রবণা। দেখল কাউন্টার থেকে বেরিয়ে আসছেন শীতুলের মা। উনি কাছে এগিয়ে এসে শ্রবণাকে বললেন, কেমন আছো মা? শ্রবণা মাথা ঝাঁকালো, জি আন্টি ভালো। আপনি? আছি। তোমার চেহারার এই অবস্থা কেন? মাত্র কয়দিনেই একেবারে কেমন চুপসে গেছ। চোখের নিচ দেবে গেছে, কালো হয়ে গেছ। মা গো কি হাল হয়েছে চেহারার। শ্রবণা হাসার চেষ্টা করে বলল, ঠিক হয়ে যাবে আন্টি। আন্টি শ্রবণাকে নিয়ে এসে বাস কাউন্টারের ভেতরে বসলেন। গায়ে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করছিলেন শ্রবণাকে। শ্রবণার মুখ শুকিয়ে গেছে, চোখ ফোলা ফোলা। চোখের নিচটা নিচু হয়ে বসে গেছে, চুল এলোমেলো। এরকম দেখানোর কারণ বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইলেন উনি। শ্রবণা বলল, কোথাও যাচ্ছেন আন্টি? হ্যাঁ মা। শীতুলের সাথে কথা হয় না তোমার? না। বোধহয় 12 দিন হয়ে গেছে কথা হয়নি। ওহ, শীতুল একটা ঝামেলায় আছে। এই পাগল ছেলেকে নিয়ে আমি কি যে করব। শ্রবণা অবাক হলেও চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। যেন অবাক হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে ও। আন্টির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আন্টি বললেন, শীতুল একটা মেয়েকে খুব ভালোবাসে বুঝছ। সেই মেয়েকে পাওয়ার জন্য কত কি যে করছে। অথচ মেয়েকে এখনো নিজ চোখে দেখেনি পর্যন্ত। তাও কিসের জন্য এত পাগল আমি বুঝি না। শ্রবণার কোনো ভাবান্তর নেই। আন্টি কি বলছেন শুনেও যেন শুনছে না। কষ্ট বাড়ানোর সুযোগ নেই, মনটা এতটাই খারাপ যে নতুন করে আর মন খারাপ হবার অবস্থা নেই। শ্রবণা সোজা সামনের দিকে তাকিয়ে আছে। আন্টি বললেন, এর আগে এক মেয়ে নক করে বলেছিল সে ওর প্রেমিকা।
ওই মেয়ের সাথে দেখা করে ইচ্ছেমতো ঝাড়ি দিয়েছে। মেয়েটা নিজের এলাকার ছেলেপেলে ডেকে আচ্ছা করে মারধর করেছে শীতুলকে। গত পরশু হসপিটাল থেকে রিলিজ পেয়ে আমাদের গ্রামের বাসায় বেড়াতে গেছে। শহরের নির্জনতা ওর একেবারেই পছন্দ না। আমার কাজ ছিল তাই আমি আজকে যাচ্ছি। শ্রবণা নির্বিকার ভঙ্গিতে শুধু উচ্চারণ করল, ও। শীতুলের কিছু হয়েছে এটা ওর মাঝে তেমন কোনো পরিবর্তন আনল না। সত্যি বলতে মেয়েটা কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। মুখ দিয়ে কোনো আওয়াজ সহজে বের হয় না, কোনো খবরই ওকে আহত করে না। নিজেই যেন প্রায় নিহত হয়ে গেছে এমন অবস্থা। আন্টি ব্যাপারটা না বুঝলেও শ্রবণা আগের মতো নেই এটুকু বুঝতে পারছেন। কিছু একটা তো হয়েছেই। আন্টি কৌতূহলী চোখে জানতে চাইলেন, কিছু মনে করো না মা। তোমার কি কিছু হয়েছে? না। আন্টি অনেকক্ষণ শ্রবণার দিকে তাকিয়ে রইলেন। এটুকু নিশ্চিত হলেন যে মেয়েটা চরম ডিপ্রেশনে আছে। কাছে এসে বললেন, শ্রবণা, আমি তোমার মায়ের মতো। কিংবা আমাকে নিজের সবচেয়ে কাছের বন্ধুটি ভেবে বলো। আমি একটা ভালো সলিউশন দিতে পারবো, দেখো প্লিজ বলো কি হয়েছে। তুমি কি কোনো সমস্যায় আছো? এতক্ষণ পর অবাক হয়ে আন্টির দিকে তাকালো শ্রবণা। বুঝতে পারল সত্যিই কোনো সমস্যায় আছে। কি যে হয়েছে নিজেও বুঝতে পারছে না। আচমকা আন্টিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর হাত শিথিল করে দিয়ে বলল, মা গো, আমার মা নেই। এরকম করে কেউ কখনো আমাকে বলেনি। আন্টি শ্রবণার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, আমিই তোমার মা। আমাকে খুলে বলো কি হয়েছে। মাকে বলা যাবে না? শ্রবণা কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মাথা তুলে সোজা হয়ে বসে আন্টির কাঁধে মাথা রেখে ওনাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আমি অনেক একা। আমার কেউ নেই এই শহরে। ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, তুলি আর খরচ করি। খাই, পড়াশোনা করি আর চুপচাপ একা বসে থাকি। আমার খুব কষ্ট হয় গো মা। আমি এত একা কেন? শীতুলের মা শ্রবণাকে বুকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে বললেন, এই পৃথিবীতে সবাই একা। খুব সেলিব্রিটি মানুষটাও দিনশেষে ফিল করে সে অনেক একা। আমরা সবাই খুব একা রে মা। পরিবার কিংবা বন্ধুবান্ধব থাকলে মাঝে মাঝে বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকেই একা। একমাত্র আপনজন হচ্ছে বাবা মা। শ্রবণা গম্ভীর কণ্ঠে বলল, সবার বাবা মা আপন হয় না গো। বাবা তো বউ নিয়ে মহাসুখে আছে, মেয়ের খোঁজ কে রাখে? আন্টি শ্রবণার হাত ধরে বললেন, চুপ কর তো। এখন থেকে তুই আমারই মেয়ে, দেখি কিভাবে একা একা লাগে। মন খারাপ করিস না। চল আমার সাথে কুমিল্লা যাবি। ছেলে মেয়ে দুটোকে একসাথে সুস্থ করে তুলব আমি। শ্রবণা অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল। এই মহিলাটিকে প্রথম দিনেই অনেক আপন মনে হয়েছিল শ্রবণার। তার আদর, স্নেহ পাওয়াটা তো শ্রবণার জন্য পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু এখন তো এই সৌভাগ্য কপালে সইবে না। কোনোভাবেই শীতুলের সামনে পড়তে চায় না শ্রবণা। শীতুল ভাববে শ্রবণা শীতুলকে পাওয়ার জন্য এত কিছু করছে, ছ্যাঁচড়া মেয়ের মতো বারবার ওর কাছে ঘেঁষছে, এটা কিছুতেই হতে দেয়া যায় না। শ্রবণা কি বলবে বুঝতে না পেরে স্তব্ধ হয়ে রইল। আন্টি বললেন, ভেবেছিলাম কলাবাগান থেকে যাব। আয়াস বলল টিটিপাড়া থেকে সরাসরি স্টারলাইনের এসি বাসে করে চলে যেতে। তোমার বাসায় চলো, জামাকাপড় গুছিয়ে আমার সাথে যাবা। শ্রবণা মাথা ঝাঁকিয়ে নানা বলতে লাগল। কিন্তু আন্টি নাছোড়বান্দা। এমনভাবে শ্রবণাকে ধরে রইলেন যেন ও নিজেরই মেয়ে। আন্টির আচরণে শ্রবণারও ওনাকে ছাড়তে ইচ্ছে করছে না। তবুও নিজের সর্বসাধ্য চেষ্টা করতে লাগল যেন কিছুতেই শীতুলের মুখোমুখি হতে না হয়।
আন্টি চোখ পাকিয়ে বললেন, মায়ের সামান্য একটা কথা যদি না শোনো, কিভাবে ভালোবাসা অর্জন করবা? কারো কাছ থেকে কিছু পেতে চাইলে তাকে দিতেও হয়, রেসপেক্ট করতে হয়। আমাকে রেসপেক্ট করছো না নাকি আপন ভাবতে পারছো না? এমন একটা কথা শোনার পর আর না করার সাধ্য নেই কারো। শ্রবণাও আর কিছু বলতে পারল না। যিনি ওকে মেয়ের মতো ভেবে নিয়েছেন তাকে এভয়েড করলে চরম অন্যায় হয়ে যাবে। প্রয়োজনে আন্টিকে শীতলের ব্যাপারটা খুলে বলতে হবে। তবুও এই মা যেন ভুল না বোঝেন। মা না থাকার যে কষ্ট, একজন মাকে কষ্ট দিয়ে আর সেই কষ্টটা দ্বিগুণ করতে পারবে না শ্রবণা। আন্টি শ্রবণাকে নিয়ে উঠে দাঁড়ালেন, চলো। যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও মা জোর করে শ্রবণাকে নিয়ে বাসে উঠলেন। বাসে ওঠার আগে জোরপূর্বক বিরিয়ানি নিজ হাতে তুলে খাওয়ালেন। আজ 3টি বছর পর শ্রবণার মনে হচ্ছে নিজের মাকে পেয়েছে। কষ্টে, আনন্দে কান্না আসছিল ওর। বাসে ওঠার পর মায়ের কাঁধে মাথা রেখে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মা ওর ঘুম ভাঙায়নি। মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখল কুমিল্লায় পৌঁছে গেছে। লজ্জিত মুখে বাস থেকে নামল শ্রবণা। রাস্তায় নামতেই শীতলের মুখোমুখি হয়ে দুজনেই অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। শীতল স্তব্ধ হয়ে একটা কথাই ভাবছে, শ্রবণা এখানে কি করছে? মায়ের সাথে খুঁজতে খুঁজতে চলে এসেছে নাকি? শ্রবণা শীতলের কৌতূহলী চোখ দেখে মায়ের দিকে তাকাল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। শ্রবণা কিছু বলার আগেই মা বললেন, শীতল, শ্রবণাকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে এলাম। মেয়েটার চেহারার কি হাল হয়েছে দেখছিস? শীতল এতক্ষণে শ্রবণার চেহারার দিকে খেয়াল করল। গত কয়েকদিন আগেও যে মেয়েটাকে দেখলে পরিপূর্ণ সুন্দরী মনে হতো, এখন সে মেয়েটাকে দেখলে মনে হয় রোগা অসুস্থ অসুখী একটা মেয়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই হাল হয়েছে মেয়েটার। চুলগুলোও বোধহয় আচড়ায় না, খাওয়া ঘুম বাদে দিলাম। মা বলল, এই মেয়ের খুব দুঃখ বুঝলি। কারণ ওর কেউ নেই। তাই আমি ওকে আমার মেয়ে করে আমার কাছে রাখব। তোর কোনো সমস্যা নেই তো? শীতল সহজ গলায় বলল, না। আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ওর। ভয় পেয়ে গেল শ্রবণা। ড্যাবড্যাব করে শীতলের দিকে তাকিয়ে রইল। ওর সমস্যা বলতে শীতল কিসের কথা বোঝাতে চাইছে সেটাই ভাবছে অবাক হয়ে। শীতল রাগী রাগী গলায় বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? শ্রবণা আমতা আমতা করে শুকনো মুখে বলল, আমার সমস্যা বলতে? শীতল উত্তরে বলল, সমস্যা যদি নাই থাকে তাহলে শরীরের এই হাল করেছ কেন? মা, ওকে একটু পিটিয়ে সোজা করতে হবে। বোধহয় খাওয়া দাওয়া একেবারেই করে না। জীবনের প্রতি এই মেয়ের ভীষণ হতাশা। শ্রবণা বিস্ময়ে চোখ বড় বড় করে খানিকক্ষণ তাকিয়ে রইল। মুখে কোনো কথা ফুটছে না। শীতল সহজভাবে কথা বললেও মনে মনে কি ভেবে বসে আছে কে জানে। সে যাই হোক, শীতলের গালে মারের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। কোনো মেয়ে এরকম শুভ্র টাইপের একটা ছেলেকে এভাবে বেদম প্রহার করিয়ে নিতে পারে এটা দেখে শ্রবণার অবাকই লাগছে। শীতল শ্রবণার হাত থেকে ব্যাগ নিয়ে সিএনজিতে গিয়ে উঠল। সিএনজিতে বাসায় যাওয়ার সময় শীতল অনবরত কথা বলে যাচ্ছিল। এর আগে ওকে এত কথা বলতে দেখেনি শ্রবণা। হতে পারে মাকে অনেকদিন পর পেয়ে কথার ঝুড়ি মেলে বসেছে। শ্রবণার শুনতে ভালোই লাগছে। মুগ্ধ হয়ে শুনছিল গ্রাম নিয়ে শীতলের বলা কথাগুলো। শীতল হঠাৎ শ্রবণাকে জিজ্ঞেস করল, তোমার কোনো খোঁজ খবর নেই কেন? অনেকদিন ফোনও দাওনি। ছিলে কোথায়? শ্রবণা উত্তরে বলল, ঢাকাতেই। চেহারার এই হাল হয়েছে কেন? এই বয়সে থাকবে চনমনে, হাস্যোজ্জ্বল, দুরন্ত। শ্রবণা চুপ করে রইল। ও চাইলেও এমন হতে পারে না। খুব ইচ্ছে করে চনমনে, উচ্ছল একটা মেয়ে হতে।
যার জীবনটা হবে অনেক আনন্দময়। কিন্তু সেটা হয় না, সবসময় একা একা লাগে। সত্যিই তো শ্রবণা অনেক একা। বাবা নেই, মা নেই, কোনো বন্ধু বান্ধব নেই। একাকী কি আর জীবনকে আনন্দময় করে তোলা যায়? সবখানেই একাকিত্ব, হতাশা আর মলিনতা ভর করে। কারো সঙ্গ পেতে খুব ইচ্ছে হয়। শ্রবণা মনে মনে ঠিক এই কথাগুলোই ভাবছিল। ওকে চমকে দিয়ে শীতুল বলল, দেখো পৃথিবীটা অনেক কঠিন জায়গা। এখানে সবারই পরিবার থাকবে এমন তো হয় না। পরিবারের বাইরেও অনেক আপনজন তৈরি করে নিতে হয়। তুমি যে সময়ে ভাবছ অনেক কষ্টে আছো, ঠিক সে সময়েই কেউ তোমার চেয়েও আরো বেশি কষ্টে আছে। কাজেই নিজেকে এত হতাশ করো না, বুঝলে? শ্রবণা কিছু বলতে পারল না। শীতুল সিএনজি থামিয়ে কিছু ফল কিনে নিয়ে এলো। শ্রবণার এখন কিছুটা ভালো লাগছে। আর আগের মতো মন খারাপ ভাবটা নেই। শীতুল সিএনজিতে উঠে বলল, আমি যেন কখনোই আর তোমাকে মুখ কালো করে থাকতে না দেখি। আমরা তো আছি রে মেয়ে, আমার মা তোমার মায়ের চেয়ে বেশি যত্ন করতে পারবে, এটা মিলিয়ে নিও। আমার মাকে মা ভাবতে পারবে না? শ্রবণা পুরোপুরি অবাক। মা ছেলে দুজনের মনোভাব একেবারে একই রকম। দুজনই শ্রবণাকে একই দিক থেকে ভাবছে। খুব অন্যরকম একটা প্রশান্তি অনুভব করল শ্রবণা। শীতুল জিজ্ঞেস করল, কি হলো? চুপ করে আছো কেন? পারবে না? পারব। আমার মায়ের সাথে সবসময় থাকবে। দেখবে খুব হাসি খুশি থাকতে পারছ। আচ্ছা। শ্রবণা মাথা দুলিয়ে বসে রইল। ঠিক এই মুহূর্তে ওর এত আনন্দ হচ্ছে যা নিজেই বুঝতে পারছে না। আনন্দ জিনিসটা পরিমাপ করা গেলে পরিমাণে এটা সব আনন্দকেই ছাড়িয়ে যেত। এটা শীতুলের কাছাকাছি থাকার আনন্দ নয়। এ আনন্দ মাকে পেয়ে, শীতুলের মায়ের মতো একজন মায়ের সাথে সবসময় থাকতে পারার আনন্দ। ওনার সাথে থাকলে নিঃসন্দেহে সবসময় অনেক ভালো সময় কাটবে শ্রবণার। আহ! বুকের ভেতরটা অনেক হালকা লাগছে, শান্তি লাগছে। বাসায় পৌঁছে শীতুল ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে গেল। মা শ্রবণাকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। প্রধান দরজায় দেখা হলো শীতুলের দাদিমার সাথে। শ্রবণা দেখেই সালাম জানালো। উনি হেসে ওদেরকে ভেতরে নিয়ে গেলেন। বাসার ভেতরে ঢুকে এদিক ওদিক দেখছিল শ্রবণা। বাড়িটা অনেক আগের বোঝা যাচ্ছে। সবকিছু বেশ গোছানো ও পরিপাটি। বাড়িটাতেও একটা বেশ শান্তি শান্তি ভাব আছে। সবচেয়ে সুখের কথা, বাড়িটা একেবারে নির্জন, শান্ত। শহর থেকে দূরে এসে এরকম শান্তিপূর্ণ বাড়িতে ঢুকে মনটা শীতল হয়ে এলো। মা শ্রবণাকে বাথরুম দেখিয়ে দিল। গোসল করতে করতে মনের মেঘগুলো কেটে যাচ্ছে শ্রবণার। গোসল সেরে বেরিয়ে এসে খুব সতেজ অনুভূতি হচ্ছে। শ্রবণাকে যে ঘরে থাকতে দেয়া হয়েছে, ঘরটায় প্রচুর আলো আসে। বিছানার একদিকে রয়েছে সুবিশাল জানালা। সেদিকে তাকিয়ে চুল মুছছে আর ভাবছে, হঠাৎ করেই সবকিছু কেমন বদলে গেল। অথচ সকালবেলায় কত মন খারাপ ছিল, সমস্ত শরীর জুড়ে হতাশা গ্রাস করেছিল। সময় খুব দ্রুত পাল্টে যায়। দরজায় ঠকঠক শব্দ হল। শ্রবণা এগিয়ে এসে দরজা খুলতেই দেখল শীতুল দাঁড়িয়ে। শ্রবণার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে তোয়ালে দেখে শীতুল বুঝতে পেরেছে শ্রবণা চুল মুছছিল। ও অপ্রস্তুত হয়ে বলল, সরি। আমি তাহলে আসি? আরে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসুন ভেতরে। শীতুল ভেতরে ঢুকে বলল, এই ঘরটা অনেক সুন্দর তাই না? আমি কয়েকদিন এই ঘরেই ছিলাম। ও মা, তাহলে আমাকে এখানে পাঠালেন যে? আপনি বরং এখানেই থাকুন আর আমি গেস্ট রুমে যাই। তোমাকে ভালো পরিবেশে থাকতে দেয়াটা আমার কর্তব্যর মধ্যে পড়ে।
ডিপ্রেশনের মুহূর্তে এরকম একটা ঘরে থাকলে ডিপ্রেশন জানালা দিয়ে পালাবে। শ্রবণা মুচকি হেসে বলল, মানুষ কি করে যে পারে। মুখ দেখেই সব বুঝে ফেলে। আমাকে দেখে কি করে বুঝলেন আমি খুব ডিপ্রেশনে আছি? শীতুল উত্তরে বলল, এটা আমি বুঝতে পারি। তোমাকে প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিলাম তুমি হতাশায় জর্জরিত। কিন্তু তোমার অদ্ভুত সব আচরণের ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। এখন বুঝি। শ্রবণা শীতুলের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিল। কি লজ্জাজনক একটা পরিস্থিতি। কি বলবে ভেবে পেল না ও। শীতুল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে অনেকক্ষণ একদৃষ্টে চেয়ে রইল। শ্রবণা ওর পিছনে দাঁড়িয়ে জানতে চাইল, কি দেখছেন? আকাশ দেখছি, কিন্তু ভাবছি অন্য কিছু। আমাকে কি বেহায়া ভাবছেন? বিশ্বাস করুন আমি একেবারেই আসতে চাইনি। মা আমাকে জোর করে নিয়ে এসেছেন। মা আমাকে বলেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার আসলে লজ্জা করছে আপনার সামনে দাঁড়াতে। কিন্তু পরিস্থিতি এমনভাবে আমাদেরকে দেখা করিয়ে দিল যে কিছুই করার ছিল না। আমি তোমার ব্যাপারটা বুঝি। যাই হোক, এসব নিয়ে ভেবে সংকোচ করো না। স্বাভাবিক হও, ইজি হওয়ার চেষ্টা করো। দেখবে লাইফটা অনেক সুন্দর। হুম। ধন্যবাদ। আমার অনেক সতেজ লাগছে। তুমি চুল আছড়ে নাও, ভাত খেতে চলো। ভেজা চুল আছড়াতে নেই। শীতুল শ্রবণার চোখের দিকে এমনভাবে তাকালো যে খেই হারিয়ে ফেলল শ্রবণা। লজ্জায় মাথা নামিয়ে নিল। শীতুল চোখ সরাতে পারল না। ভেজা চুলের স্নিগ্ধতাকে মন ভরে দেখছে আর ভাবছে আনমনে। তাকিয়ে থাকতে থাকতে বলেই ফেলল, গোসলের পর স্নিগ্ধ চেহারায় মেয়েদেরকে অনেক নিষ্পাপ লাগে। শ্রবণা মুচকি হাসল। লজ্জায় কুকড়ে যাচ্ছিল একেবারে। শীতুল সাথে আরও যোগ করল, পবিত্র লাগছে তোমাকে। আর অনেক মায়াবতীও। আমার একটা বড় ভুল হয়ে গেছে, একই সাথে একটা বড় দর্শনও। শ্রবণা কৌতূহলী হাসি দিয়ে জানতে চাইল, ঠিক বুঝলাম না। কি রকম? শীতুল মাথা ঝাঁকিয়ে বলল, বড় ভুলটা হচ্ছে এই ভয়ঙ্কর স্নিগ্ধতা দেখাটা আমার অন্যায় হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে, এই সময়ে না এলে এই পবিত্র নিষ্পাপ উপলব্ধিটা আমার হতো না। শ্রবণা লজ্জায় অন্যদিকে তাকাল। কিছু একটা বলে প্রসঙ্গ এড়িয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। পেটে আসছে তো মুখে আসছে না। শীতুল ব্যাপারটা বুঝতে পেরে বলল, যাই হোক, খেতে আসো। আমি গেলাম। শীতুল ঘর থেকে বেরিয়ে গেল। শ্রবণার অবাকি হবার পালা। শীতুলের কাছ থেকে এমন অদ্ভুত আচরণ ও কল্পনাও করেনি। ভেবেছিল শীতুল হয়তো ওকে দেখলে রেগে যাবে কিংবা ওর সাথে কথাই বলতে চাইবে না। সেখানে এরকম আচরণ তো আকাশকুসুম কল্পনার মতো। অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হল। তবে কি শীতুল এই কয়েকদিনে শ্রবণাকে নিয়ে ভেবেছে? সেও কি মনে মনে চেয়েছিল শ্রবণার সাথে আচমকা দেখা হয়ে যাক? উফ আর ভাবতে পারছে না শ্রবণা। আনন্দে, উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে যেন। বিছানায় শুয়ে অনেকক্ষণ চুপ করে রইল। চোখে মুখে খুশির ঝিলিক। অনেকদিন পর বুক ভরে নিঃশ্বাস নিল শ্রবণা। রাত 11টা। বিছানায় শুয়ে আনমনা হয়ে ভাবছে শ্রবণা। হুট করেই আলাদিনের প্রদীপ পাওয়ার মতো জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন চলে এলো। ডিপ্রেশন জিনিসটা নিজের ভেতর থেকে উধাও হয়ে গেছে, হারিয়ে গেছে সমস্ত না পাওয়ার বেদনা। পুরোটা বিকেল মায়ের সাথে মন খুলে আড্ডা দিয়েছে ও। শুধু শীতুলের বিষয়টাই এড়িয়ে গেছে। এছাড়া নিজের যত কথা আছে সবই বলা হয়ে গেছে। এখন নিজেকে অনেক বেশি হালকা লাগছে শ্রবণার। শীতুলের মাকে সত্যিই নিজের মা মনে হচ্ছে। মাকে হারিয়ে আবার পাওয়ার মাঝে যে কি সুখ। শীতুলকে পাওয়ার চিন্তাটাও মন থেকে দূর হয়ে গেছে।
শীতুলকে নিয়ে আর নতুন করে কিছু ভাবতে চায় না শ্রবণা। যা হবার তাই হবে। এমন সময় দরজা খুলে মা ঢুকলেন ঘরে। শ্রবণার কাছে বসতে বসতে বললেন, কি রে, একা ভয় করবে? না মা, থাকবো সাথে। শ্রবণা মাকে ঝাপটে ধরে বলল, আপনি থাকুন মা। অনেকদিন মাকে জড়িয়ে ঘুমাই না, মায়ের শরীরের গন্ধ নেই না। মা জিনিসটা যে কি, যার নেই শুধু সেই বুঝবে রে। শ্রবণা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, যেমন আমি এখন বুঝি। কোনো দিনও মাকে বলিনি আজকে তোমার রান্নাটা আমিই করি, তুমি খাও। কোনো দিনও মায়ের শাড়িটা ধুয়ে দিয়ে বলিনি, সবসময় তো তুমিই আমারটা করতে, আজ না হয় আমি করলাম। আজ বুঝি মায়ের শূন্যতা, কিন্তু করতে চাইলেও এখন আর উপায় নেই। মা শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি রে, মন খারাপ করিস না। আমি তো আছি। আমি তোর মা না? শ্রবণার চোখে পানি চলে এলো। কিছুক্ষণ কথা বলতে পারল না, গলা ভিজে আসছে। মা শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঘুমাস না? এত তাড়াতাড়ি তো কখনো ঘুমাই না। দেরিতে ঘুমানোটা অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে, এই বলে দিলাম। আচ্ছা মা, এখন থেকে তাই করব। খুশি? আমারও আজকে ঘুম আসছে না। চল মুভি দেখি। শ্রবণা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মুভি দেখার কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। মা মুভি দেখতে খুবই পছন্দ করত। মাঝে মাঝে শ্রবণাকে এসে বলত, তোর ল্যাপটপে একটা মুভি দে না দেখি। শ্রবণা রাগ দেখিয়ে বিদায় করেছে। আজ মাকে বড্ড মনে পড়ে যাচ্ছে। কেউ আর এমন বায়না করবে না। ইস, মা না থাকাটা যে কি নির্মম কষ্টের। মা শ্রবণাকে নিয়ে শীতুলের ঘরে চলে এলেন। শীতুল ল্যাপটপে সিনেমা দেখছে আর হাসছে। শ্রবণাকে ঘরে ঢুকতে দেখে বলল, মহারানীর ঘুম নেই? শ্রবণা কিছু বলল না, নীরবে বিছানার কাছে এগিয়ে গেল। শীতুল শোয়া অবস্থা থেকে উঠে বসল, মনোযোগ সিনেমার দিকে। শ্রবণা নরম গলায় বলল, ফরেস্ট গাম্প মুভিটা আছে? আমার মায়ের খুব পছন্দের ছিল, আজ আমার দেখতে ইচ্ছে করছে। শীতুল অবাক হয়ে শ্রবণার দিকে তাকাল। শ্রবণার চোখে মুখে কি যে মায়া এসে ভর করেছে। মাকে মনে পড়লে বুঝি এত মায়াবী লাগে। মেয়েরা বোধহয় ছেলেদের থেকেও মাকে বেশি অনুভব করতে পারে। শীতুল মাথা ঝাঁকিয়ে মুভি বের করতে করতে বলল, বাবাকে মনে পড়ে না? শ্রবণার স্পষ্ট উত্তর, মনে পড়ার মতো বাবা উনি কখনোই ছিলেন না। বাবাকে ঘৃণা করো? না, বাবাদেরকে ঘৃণা করা যায় না, তবে পছন্দ করতে পারি না। বসো, মুভি দেখো। মাঝে মাঝে নিজেকে আমার ফরেস্ট গাম্প মনে হয়। আমার গল্প শোনার কেউ নেই। ধরে একটা থাবড়া দেব, গালের সব দাঁত নড়বড়ে হয়ে যাবে, কিন্তু পড়বে না। বুঝবি কি কষ্ট? আর যদি এসব কথা বলিস, ফালতু মেয়ে। শীতুলের শাসন দেখে অবাক হয়ে গেল শ্রবণা। মুহূর্তেই ফিক করে হেসে ফেলল। মা শ্রবণাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। শীতুলকে বললেন, আজ তুই বসে বসে মুভি দেখবি, আমরা শুয়ে থাকব। যথা আজ্ঞা মা জননী। শীতুল বিছানা থেকে উঠে চেয়ারে গিয়ে বসল। মায়ের কথামতো রুমের লাইট নিভিয়ে তিনজনে মিলে মুভি দেখায় মনোযোগ দিল। কেউ কোনো কথা বলছে না। মাঝে মাঝে মা দু একটা মহান উক্তি শোনাচ্ছেন। শ্রবণার মুভি ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ নেই। হঠাৎ শীতুলের নজর আটকে গেল একটা দৃশ্যে। পুরো ঘর অন্ধকার, শুধু ল্যাপটপের সামনে শ্রবণার মুখটা আর মায়ের মুখটা আলোকিত। দুজনকে খুবই মায়াবী লাগছে। শ্রবণার চোখ কোনো অজানা কারণে ছলছল করছে।
নিশ্চয় মায়ের সাথে জড়িয়ে থাকা কোনো স্মৃতি মনে পড়ে গেছে। এই বুঝি টুপ করে গড়িয়ে পড়বে। শীতুল অনেকক্ষণ চোখ সরাতে পারল না। শ্রবণার ছলছল চোখের সৌন্দর্যে বুঁদ হয়ে রইল। অন্যরকম মায়া অনুভব করছে শ্রবণার প্রতি। মেয়েরা কাঁদলে তাদেরকে ভালো দেখায় না, কিন্তু ছলছল চোখে অপূর্ব লাগে। সমস্ত মায়া যেন সেই চোখে এসে চোখের জলে আটকে থাকে। শ্রবণা আচমকা চোখ ঘোরাতেই অন্ধকারে বসে থাকা শীতুলের সাথে চোখাচোখি হয়ে গেল। যদিও শীতুলের মুখটা তেমন আলোকিত নয়, তবুও আবছা আলোয় শ্রবণার বুঝতে অসুবিধা হল না যে শীতুল ওর দিকেই তাকিয়ে আছে। বুকটা ধক করে উঠল শ্রবণার। চোখের পাপড়ি ফেলতেই জল গড়িয়ে পড়ল চোখ থেকে। হন্তদন্ত হয়ে সেই জল মুছল ও। রাত 1টা বেজে গেলে মা বলল, আমার তো ঘুমে চোখ ঢুলুঢুলু করছে। চোখ মেলে রাখতেই পারছি না। আমি বরং গিয়ে ঘুমাই। শীতুল বলল, মা, তুমি এখানেই ঘুমো। আমি ওই রুমে গিয়ে ঘুমাব। শ্রবণা, তুমিও ঘুমিয়ে পড়ো। এখনো ঘুম আসছে না। আমারও আসছে না। মা তো ঘুমাবে। মা উঠে বসতে বসতে বললেন, তাহলে তোরা মুভি দেখ, আমি গিয়ে ঘুমাই। শ্রবণার ঘুম পেলে চলে আসিস। আচ্ছা মা, আমিও যাই। মুভি দেখ, শেষ করে আসিস। মা শ্রবণাকে রেখে বেরিয়ে গেলেন। এত রাতে অন্ধকার ঘরে শীতুলের সাথে একা বসে আছে ভাবতেই পারছে না শ্রবণা। বুকের ভেতর ধুকধুকানি বাড়ছে। চারদিক এত বেশি নিস্তব্ধ যে মুভির সাউন্ড বন্ধ করে দিল শীতুলের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাবে। শ্রবণা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। শীতুল বলল, আমি তোকে তুই করেই বলবো। আপনিতে আমার বিরক্তি চলে আসে। আচ্ছা, আপনার যা ইচ্ছে। তুমি আমাকে তুই বলতে পারিস। এই যা, তুমি আর তুই এক হয়ে গেছে। হা হা হা। শ্রবণাও মুচকি হাসল। এখন আর সিনেমার দিকে মনোযোগ নেই। শীতুলের উপস্থিতি ওর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। কেমন যেন ছটফট লাগছে। না, এখানে আর থাকা যাবে না। কিন্তু এখানে থাকতেও ভালো লাগছে। শীতুল বলল, দেখ, ডিপ্রেশন জিনিসটা আমরাই টেনে আনি। তুই জাস্ট ভাববি তুই অনেক ভালো আছিস, অন্য সবার থেকে অনেক সুখে আছিস। তাহলেই আর কোনো কিছু নিয়ে মন খারাপ হবে না। এমনও অনেক মেয়ে আছে যারা ইয়াতিম, বাবা মা কেউ নেই। ওরা রাস্তায় ঘোরে আর ভিক্ষা করে, ফুল বিক্রি করে। ওদের তুলনায় তো ভালো আছিস। এসব ভাবলে আর কষ্ট হবে না দেখিস। শ্রবণা চুপ করে শুনল শীতুলের কথা। এখন আর একটুও কষ্ট নেই মনে। মনে হচ্ছে সব পেয়ে গেছে। অন্তত মাকে তো পেয়েছেই, পাশাপাশি শীতুলকে প্রতিদিন সারাক্ষণ দেখতে পারছে, এটাই বা কম কিসে? শীতুল জিজ্ঞেস করল, কি ভাবছিস? না, তেমন কিছু না। যাই বরং গিয়ে ঘুমাই। ঘুম চলে এসেছে? যা তাহলে। সকাল সকাল উঠিস। বাসার পাশে শিউলি গাছ আছে, ফুল কুড়াবো। সত্যি? হুম, আমার সবচেয়ে পছন্দের ফুল। শ্রবণা খুশি মনে হন্তদন্ত হয়ে বিছানা থেকে নামতে গিয়ে থেকে পড়ে গেল। শীতুল হাত ধরে টেনে তুলে বলল, দেখে চলবি না? হ্যাঁ, এখন থেকে চলব। শ্রবণা, তোর চোখ দুটো অনেক মায়াবী রে। আচমকা এমন কথা শুনে হৃদস্পন্দন হুট করেই অনেক বেড়ে গেল। লজ্জায়, উত্তেজনায়, বিস্ময় এক ছুটে নিজের ঘরে চলে এলো শ্রবণা। শীতুল কি সত্যিই তাহলে ধীরে ধীরে শ্রবণার প্রেমে পড়তে আরম্ভ করেছে কে জানে। উফ অফ, হার্টবিট হচ্ছে, খুব জোরে বিট হচ্ছে। পাখির কিচিরমিচিরে রাতের নির্জনতা ম্লান হয়ে এসেছে।
ভোর হওয়ার আগ মুহূর্ত থেকেই শত শত পাখি কানের কাছে এসে গল্প বলা শুরু করেছে যেন। পাখির ডাকেই শ্রবণার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠতে উঠতে ভাবল আজকে শেফালি ফুল কুড়োনোর কথা। কিন্তু এত সকালে শীতুলকে ডাকা কি ঠিক হবে? ঠিক বেঠিক ভাবতে ভাবতে শীতুলের দরজায় এসে কয়েকবার শব্দ করল শ্রবণা। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। শ্রবণা ঘরে ঢুকে সবার আগে লাইট জ্বালিয়ে দিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। এখনো চারিদিকে ভোরের অন্ধকার দূর হয়নি। শীতুল চোখ মিটমিট করে তাকাল। চোখ কচলে বলল, শুভ সকাল। শুভ সকাল। হাঁটতে যাবেন না? যাব তো। ফ্রেশ হয়ে এসেছ? না। ফ্রেশ হলে তো এত সুন্দর সকালের আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। ঘুম ঘুম ভাব নিয়ে হাঁটতে গেলেই তো মজা। শীতুল মৃদু হাসল। শ্রবণা শীতুলের ঘুমাদুরে চেহারাটা দেখে অনেকক্ষণ কি যেন ভাবল। শীতুল উঠে শ্রবণাকে তাড়া দিল, হুঁশ ফিরে এলো ওর। বাইরে বের হতে হতে শীতুল জিজ্ঞেস করল, কি ভাবছিলি? তেমন কিছু না। বাইরের আলোয় এসে শীতুল আচমকা শ্রবণার হাত ধরে বলল, 1 মিনিট দাঁড়াতো। শ্রবণা দাঁড়িয়ে পড়ল। শীতুল শ্রবণার এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের পাশে এনে গুজে দিল। একটা চুলের গোছা কানের সামনে ঝুলিয়ে দিয়ে বাকি চুলগুলো ঠিক করে দিল। শ্রবণা নিশ্চুপ হয়ে শীতুলের দিকে চেয়ে আছে। শীতুলের গালে, চোখে, মুখে এখনো ঘুম লেগে আছে। শীতুল চুল ঠিক করে দিয়ে বলল, মেয়েরা ঘুমালে কি সবসময়ই চুল এরকম এলোমেলো হয়ে যায়? শ্রবণা এমন প্রশ্ন শুনে খানিকটা ভরকে গেল। বলল, খুব শক্ত করে বেঁধে রাখলে এলোমেলো হয় না। চুল এলোমেলো হবার জন্যই। শক্ত করে বাঁধার কি দরকার? শ্রবণা হাসল। শীতুল শ্রবণাকে নিয়ে বাড়ির পিছন দিকের বাগানে চলে এলো। ঘাসের উপর মৃদু কুয়াশা পড়েছে। প্রকৃতি জানান দিচ্ছে শীতকাল আসছে। শ্রবণা জুতা খুলে রেখে খালি পায়ে ঘাসের উপর পা ফেলল। আহা কি আরাম! শিশিরবিন্দু পায়ে লেপ্টে যাচ্ছে। এত দূর থেকেও শিউলির ঘ্রাণ ভেসে আসছে নাকে। শীতুল খুব দ্রুত শ্রবণাকে নিয়ে শিউলি তলায় চলে এলো। গাছের নিচে অজস্র ফুল দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল শ্রবণা। কোনোটা রেখে কোনোটা কুড়োবে দিশেহারা হয়ে পড়ল। নিচে বসে অনেকগুলো ফুল হাতে নিয়ে আগে বুক ভরে ঘ্রাণ নিল। তারপর শীতুলের দিকে তাকিয়ে বলল, একটা ফুলের গন্ধ এত সুন্দর কেন হবে? শীতুল বলল, ফুলের গন্ধ আর মেয়েদের চুলের গন্ধ দুটোই মারাত্মক। কি? কই কিছু না তো। ফুল কুড়া। এরপর মালা গেথে খোপায় দিয়ে ঘুরে বেড়াবি। ফুল তো বেশিক্ষণ তাজা থাকবে না। যতক্ষণ থাকবে আর কি। দুজনে মিলে ফুল কুড়িয়ে শ্রবণার ওড়নায় জমিয়ে রাখল। শ্রবণার উৎফুল্লতা দেখে আনন্দ হচ্ছে শীতুলের। গতকালকেও মেয়েটার মানসিক অবস্থা ভয়াবহ খারাপ ছিল। বাড়ি ফিরে হইচই করে পুরো বাড়ি সুই সুতা খুঁজে বেরিয়েছে শ্রবণা। তারপর ফুলের মালা গাঁথতে বসে গেছে। মালা হয়ে গেলে রুমে এসে সুন্দর করে চুল আঁচড়ে নিল। চুল খোপা করে মাকে বলল মালাটা খোপায় পরিয়ে দিতে। মা দেখে বললেন, শিউলির সাথে ভালো মানায় শাড়ি। শাড়ি পরবি? শ্রবণা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মা বললেন, এখনই তো বয়স এসবের। তোর বয়সী মেয়েরা শখ করে শাড়ি পরে, ফটোশ্যুট করে, ফেসবুকে আপলোডও দেয়। তুই এখনো এসব শিখলি না। ওসব আমার ভাল্লাগে না মা। ভাল্লাগে না বলিস বলেই ভালো লাগে না। ফেসবুক করতে হবে না, তুই শাড়ি পরে একটু ঘুরে বেড়াও তো আমি দেখি। মায়ের কথা শুনে শ্রবণার ও ইচ্ছা করল একবার শাড়ি পরতে। শখ আহ্লাদ সবই যেন হারিয়ে গেছে জীবন থেকে। মা খুব যত্ন করে একটা লাল পেরে সাদা শাড়ি পরিয়ে দিলেন শ্রবণাকে।
শাড়ি পরে খোপায় শিউলি মালা পেঁচিয়ে দিয়ে বললেন, এবার ঠিক আছে। খাঁটি বাঙালি মেয়ের মতন লাগছে একেবারে। শ্রবণা হাসল। ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছে। উপরের ঠোঁটে হয়ে গেছে কিন্তু নিচের ঠোঁট এখনো বাকি। এমন সময় ঘরের দরজায় শীতুল এসে দাঁড়াল। শ্রবণা একবার ওর দিকে তাকানোর পরপরই মনে হল মাত্র এক ঠোঁটে লিপস্টিক দেয়া হয়েছে। লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল শ্রবণা। মা বেরিয়ে যাওয়ার সময় দরজা লাগিয়ে যাননি। ইস, কি লজ্জা লাগছে। শীতুল এক পলক দেখেই হেসে ফেলল। লিপস্টিক দেয়ার মুহূর্তে কোনো মেয়েকে কেমন অদ্ভুত দেখায় সেটাই দেখার বাকি ছিল। শীতুল দরজা থেকে সরে গেল। শ্রবণা তাড়াতাড়ি লিপস্টিক মুছে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর মা এসে বললেন, কি রে এভাবে ঝিম মেরে বসে আছিস কেন? না মা, এমনি। খাবি না? চল। মা শ্রবণাকে নিয়ে খাবার টেবিলে চলে এলেন। শীতুল শ্রবণার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শ্রবণা শীতুলের দিকে একবারও তাকাচ্ছে না। টেবিলে শীতুল ছাড়া আর কেউ এখনো আসেনি। মা শ্রবণাকে বসিয়ে রেখে চলে যেতেই শীতুল বলে উঠল, খিদার ঠেলায় লিপস্টিক খেয়ে ফেলেছিস নাকি? শ্রবণা বাঁকা চোখে তাকাল। শীতুলের হাসি দেখে ওরও হাসি পেয়ে গেল। মা খাবার নিয়ে আসামাত্রই শীতুল বলল, আচ্ছা আম্মু, মেয়েরা হা করে লিপস্টিক দেয়? মা ভ্যাবাচেকা খেয়ে শীতুলের দিকে তাকালেন। শীতুল খিকখিক করে হাসছে। মা এবার তাকালেন শ্রবণার দিকে। হঠাৎ শীতুলের মুখে এই প্রশ্নের কারণ নিশ্চয়ই শ্রবণা। মা বললেন, লিপস্টিক দিল মেয়েদেরকে সুন্দর লাগে। একটা ঠোঁটে দিল আরও বেশি সুন্দর লাগে, তাই না? মা আবার তাকালেন শ্রবণার দিকে। শ্রবণার মুখ দেখে নিশ্চিত হলেন শীতুল শ্রবণাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মিটিমিটি হাসতে হাসতে মা আবারও রান্নাঘরের দিকে গেলেন। শীতুল বলল, লিপস্টিক দিস, আমি কিছু মনে করিনি। এতক্ষণ ধরে শীতুলের ইয়ার্কি দেখে শ্রবণা আর চুপ থাকতে পারল না। একটু পরে বলে ফেলল, ইস রে, আমি যখন লিপস্টিক দিব আপনিও আমার রুমে যাবেন প্লিজ। আপনার গালে একটু মেকআপ লাগিয়ে দিতে হবে। মারের দাগের কারণে গালটা ট্যামা হয়ে আছে। ফাউন্ডেশন দিয়ে দাগ দূর করে দিব। আহারে, মেয়ের হাতের মার বলে কথা। শীতুল তীক্ষ্ণ চোখে তাকাল। শ্রবণা এবার মিটিমিটি হাসতে লাগল। এবার বুঝুক কেমন মজা। মা চলে এলেন মুহূর্তেই। খাবার সব সাজিয়ে দাদুকে ডাকতে গেলেন। শীতুল ও শ্রবণা দুজনেই চুপচাপ। শ্রবণা শুধু মুখ টিপে হেসে চলেছে। খাওয়া দাওয়ার সময়ও দুজনের কেউই কোনো কথা বলেনি। দাদু, দাদি সবাই শ্রবণার শাড়ি পরা সৌন্দর্যের প্রশংসা করছিলেন। শীতুল শুধু আড়চোখে দেখছিল শ্রবণাকে। 18 মা শীতুল ও শ্রবণাকে নিয়ে বাড়ির বাইরে একটা টঙের উপর এসে বসলেন। শ্রবণা বসে পা দোলাচ্ছে। শীতুল ওর পা দোলানো দেখে ভাবছে এই পায়ে আলতা লাগালে দারুণ লাগত দেখতে। শ্যামলতা চেয়েছিল ওর পায়ে আলতা লাগিয়ে দিই। শ্যামলতার কথা মনে হতেই একটা দীর্ঘশ্বাস ফেলল শীতুল। মা তার ছেলেবেলার গল্প শুরু করলেন। দুজনে মিলে গল্প শুনছিল মনোযোগ দিয়ে। কিন্তু এত কিছুর মাঝে থেকেও শীতুলের আর কিছু ভালো লাগছে না। কিছু না বলে বাসার দিকে চলে গেল ও। মা বুঝতে পেরেছেন শীতুলের ব্যাপারটা। শ্রবণার সাথে টুকটাক কথা বলে উনিও বাসার দিকে চললেন। শীতুলের রুমের দরজা ধাক্কা দিয়ে দেখলেন শীতুল উপর হয়ে শুয়ে আছে। মা কাছে এসে বললেন, শীতুল। মাকে দেখেও ভাবান্তর হল না শীতুলের। ঠান্ডা গলায় বলল, হ্যাঁ আম্মু বলো। মেয়েটার কথা মনে পড়ছে? শীতুল মায়ের কোলে মাথা রেখে মাকে ঝাপটে ধরে বলল, এই যন্ত্রণা আরও কতদিন বয়ে বেড়াতে হবে আম্মু? আমি ওকে পাবো না জেনে আশাই ছেড়ে দিয়েছি।
তবুও মন থেকে ভুলতে পারছি না। হঠাৎ মনে পড়ে যায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না আম্মু। মন খারাপ করিস না বাবা। কয়দিন গেলেই দেখবি আর ওকে মনে পড়ছে না। না, আমি ওকে ভুলে যেতে চাই না। আমি চাই ও আজীবন আমার সাথে থাকুক। এটা তো সম্ভব না। তোকে নতুন করে একটা জীবন শুরু করতে হবে। যে মেয়েকে কখনো দেখিসনি, কখনো কথা হয়নি, তাকে একতরফা ভালোবেসে যাওয়া মানে মরীচিকার পিছনে ছোটা। শীতুল এই কথার কোনো উত্তর খুঁজে পেল না। সত্যিই তাই। বাস্তবে সবকিছুই অনেক কঠিন। কল্পনায় অনেকবার শ্যামলতার হাত ধরে হেঁটেছে ও, কিন্তু বাস্তবে তা কখনোই হয়তো সম্ভব হবে না। শীতুলের মানসিক অবস্থা দেখে মা বললেন, ডায়েরিটা আমাকে দিয়ে দে। আমি ওটা আমার কাছে রেখে দিব। ওটা না পড়লেই তোর মন থেকে আস্তে আস্তে মেয়েটা মুছে যাবে। শীতুল কিছুক্ষণ চুপ থেকে বলল, না আম্মু, ওটা আমার কাছে থাক। একটা মেয়ে তার হিরোর জন্য এভাবে অপেক্ষা করছে, আমি নিজেকে সেই হিরো ভাবতে শুরু করেছিলাম। জানি হয়তো আমাদের কখনো দেখাও হবে না, কিংবা হবে, কিন্তু আমার কল্পনায় তাকে আজীবন ধরে রাখতে চাই আম্মু। এটা ঠিক না বাবা। তুই যতক্ষণ না ওর ভেতর থেকে বের হতে পারবি, ততক্ষণ অন্য কাউকে ভালোবাসতে পারবি না। কিন্তু একদিন তোর বিয়ে হবে, অন্য কাউকে ভালোবাসতে হবে। শীতুল নিশ্চুপ। মায়ের কথা ঠিক, কিন্তু শ্যামলতার মায়া চাইলেও ছাড়তে পারছে না ও। এ যে অন্যরকম একটা মায়া, অন্যরকম একটা যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? শীতুল ডায়েরি বের করে একটা পৃষ্ঠা পড়তে আরম্ভ করল। প্রিয় অসুখ, জানো আজকে মৃদু কুয়াশা পড়েছে। হিম হিম একটা ওয়েদার। আমার কি ইচ্ছে করে জানো? এই কুয়াশা ভেজা রাতে তুমি আর আমি ল্যাম্পপোস্টের আলোয় হাঁটি। নিস্তব্ধ রাতে ল্যাম্পপোস্টগুলোকে কেমন অসহায় দেখায়, তাই না? আচ্ছা, ল্যাম্পপোস্টের কি ঠান্ডা লাগে না? মাঝে মাঝে আমার মনে হয় ওদের ঠান্ডা লাগে। আবার মাঝে মাঝে মনে হয় লাগে না। ওদের গায়ে 24 ঘন্টা ইলেকট্রিসিটি লাগানো। যখন বাতি জ্বলে, ওরা গরম হয়ে থাকে। টিমটিম হলুদ আলোয় তুমি আর আমি হাঁটব, একটা শিরশিরে হাওয়া এসে গায়ে লাগবে। কুয়াশা পড়বে আমার মাথার ওড়নায় আর তোমার টুপিতে। তোমার চাদর কুয়াশায় ভিজে যাবে। আচ্ছা, আমরা তো চাইলে একটা চাদর দুজনে ভাগাভাগি করে নিতে পারি। কিন্তু একই চাদর দুজনে গায়ে মুড়িয়ে রাস্তায় হাঁটা যাবে তো? এতদূর পড়ার পর শীতুল আর পড়তে পারল না। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিশ্বাস করো, আমি যেভাবে কল্পনা করি, যেভাবে সবকিছু ভেবে রেখেছি, এই মেয়ের কল্পনার সাথে হুবহু সব মিলে গেছে। আমি ঠিক এরকম ভাবেই ওকে নিয়ে হাঁটতে চেয়েছিলাম। এভাবে ওর প্রত্যেকটা ইচ্ছের সাথে আমার দারুণ মিল গো আম্মু। আমার কেমন লাগে তুমি বলো? এমন সময় দরজায় এসে দাঁড়ালো শ্রবণা। ভেতরে আসার অনুমতি চেয়ে বলল, আসব? মা বললেন, পারমিশন নিতে হবে কেন? আয় মা। শ্রবণাকে ভিতরে ঢুকতে দেখে শীতুল ডায়েরিটা বালিশের নিচে রাখল। মা শীতুলকে বললেন, কি রে, তারপর কি লিখেছে? পড়। এখন আর পড়ব না মা। ইচ্ছে করছে না। শ্রবণা বলল, আমি বুঝি কোনো প্রাইভেসিতে অনৈতিকভাবে ঢুকে গেছি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। মা বললেন, আরে না না। তোকে এ কথা কে বলেছে? শীতুল একটা মেয়ের চিঠি পড়ছিল। এই শীতুল, আরেকটু পড় না। শ্রবণা শুনুক। শীতুল শ্রবণার দিকে তাকালো। চলবে।